ওয়েলকাম টু দ্য ওয়ে অফ সাকসেস একাডেমি চ্যানেল। তোমাদের সামনে নিয়ে এসেছি আজকে ডব্লিউবিসিএস পলিটি ডেসক্রিপটিভ কোশ্চেনের একটি আলোচনা। যে কোশ্চেনটি আলোচনার ফলে তোমরা বুঝতে পারবে যে কিভাবে পরীক্ষায় তোমাদের অ্যান্সার লিখতে হবে এবং কিভাবে অ্যান্সারটিকে তোমরা রেডি করবে। এই কোশ্চেনটিতে থাকবে তোমাদের জন্য কনসেপচুয়াল, তার সাথে ক্রিটিক্যাল অ্যানালিসিসের মতো আলোচনা। চলো শুরু করা যাক তাহলে আমাদের আজকের ভিডিওটি। প্রথমে আমাদের কোশ্চেনে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে, হাউ ডু ইন্ডিয়া as recent constitutional amendments mirror it is evolving social, economic and political landscapes। অর্থাৎ বর্তমানে আমাদের ভারতবর্ষে যে অ্যামেন্ডমেন্ট গুলো হয়েছে সেই অ্যামেন্ডমেন্ট গুলো সোশ্যাল, ইকোনমিক্যাল এবং পলিটিক্যাল ক্ষেত্রে কোন প্রতিচ্ছবিকে আমাদের সামনে তুলে ধরছে সেই বিষয়টি নিয়ে আলোচনা করতে বলেছে এবং সেই সঙ্গে সাজেস্ট গ্লোবাল বেস্ট প্র্যাকটিসেস দ্যাট ইন্ডিয়া কুড ইনকর্পোরেট ফর কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টস। এবং সেই সঙ্গে আমরা আর কোন কোন বিষয়কে ভারতীয় সংবিধান সংশোধনের ক্ষেত্রে সংযুক্তি করতে পারি সেই বিষয় কিন্তু আমাদেরকে আলোচনা করতে বলা হয়েছে। তাহলে এই কোশ্চেনটিকে যখন আমরা আলোচনা করব, তো এই কোশ্চেনটিকে আলোচনা করার বেশ কতগুলো পার্ট রয়েছে। তার মধ্যে সেই পার্টগুলো আলোচনা করার আগে আমরা প্রথমে যে পার্টটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টস। তো কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টস, এই কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টস বলতে কি বোঝায়? কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টস এর অর্থই হচ্ছে সংবিধান সংশোধন। সংবিধান কি? সংবিধান হচ্ছে সেটাই যেটা হচ্ছে আমাদের দেশের একটা রুল বুক। রুল বুক কি? ঠিক আমরা যখন সবাই জানি, আমরা স্কুলে যখন পড়তাম আমাদের সবাইকে স্কুল থেকে একটা দিনলিপি বা একটা ডায়েরি টাইপের জিনিস দেওয়া হতো। সেখানে টিচারদের সমস্ত পরিচিতি থাকতো, সেখানে ছুটি কবে কবে থাকবে সেগুলো ডিক্লারেশন দেওয়া থাকতো। এছাড়া সেখানে আরো অনেক বিষয় নিয়ে আলোচনা করা থাকতো। সেগুলো হচ্ছে কোন দিন কটা ক্লাস কিরকম হবে, কিরকম কোন দিনে কোন ড্রেস পরে আসতে হবে, কখন স্কুল শুরু হবে, কখন স্কুল ছুটি হবে, এই সমস্ত বিষয়গুলো কিন্তু এই রুল বুকটার মধ্যে আলোচনা করা থাকতো। ঠিক আমাদের দেশেও এরকমই একটা রুল বুক রয়েছে, সেটাকে আমরা বলি কনস্টিটিউশন বা সংবিধান। কেন বলি এটাকে আমরা সংবিধান? কারণ আমাদের দেশ যে পরিচালনা করছেন যারা, আমাদের দেশ যেভাবে পরিচালিত হচ্ছে সেই পরিচালিত হওয়ার ক্ষেত্রে কিছু তাকে গাইডলাইন্স মেনটেন করে চলতে হয়, দেশকেও চলতে হয়। যেরকম একটা স্কুল বা যে কোনো সংগঠন একটা গাইডলাইন মেনটেন করে চলে, ঠিক সেরকম রুল বুকের সাথে সংবিধানের একটাই তফাৎ, রুল বুক আইনভাবে নির্দিষ্ট নয়, সংবিধান কিন্তু আইনভাবে নির্দিষ্ট। এই যে রুল বুক, এই রুল বুকে তো অনেক কিছু বলা থাকে। এবার এই রুল বুকটার কিছু চেঞ্জেস করার অনেক ক্ষেত্রে দরকার পড়ে, কারণ আজ থেকে 70 বছর আগে যে স্কুলটা ছিল সেই স্কুলেও কিন্তু এরকম রুল বুক ছিল যেটাকে মেনটেন করে সেই স্কুলটা পরিচালিত হতো। কিন্তু বর্তমানে সেই স্কুলটা এখন আর সেই অবস্থায় নেই। স্টুডেন্ট বদলিয়েছে, চিন্তা ভাবনা বদলিয়েছে, সবটাই বদলিয়েছে। তো 70 বছর আগের জিনিস নিশ্চয়ই এখন সেটা চালানো যাবে না এই মুহূর্তে এসে। তাই স্কুলের যারা পরিচালক রয়েছেন, স্কুলে যারা শিক্ষক শিক্ষিকা মন্ডলী রয়েছেন, তারা মনে করলেন যে স্কুলটাকে আরো ভালোভাবে আমরা চালাতে চাইছি, স্কুলটাকে আরো ভালোভাবে আরো বেটার করার জন্য তারা কি করলেন, তারা ভাবলেন যে আমরা স্কুলে বিশ্ব পরিবেশ দিবসের মতো যে দিনগুলো আছে, সেই যে বিশ্ব পরিবেশ দিবসের মতো যে দিনগুলো, সেগুলোকে আমরা স্কুলে অ্যাড করব, স্কুলে আমরা সায়েন্স ডে পালন করব, এই সমস্ত জিনিসগুলো আমরা পালন করতে চাই। তো পালন করতে গেলে কি করতে হবে? এই রুল বুকে কিছু পরিবর্তন করতে হবে, সংশোধন করতে হবে। ঠিক সেরকমটাই আমাদের দেশ আজ থেকে বেশ 47 সালে স্বাধীন হয়েছে। সেই সময় যখন স্বাধীন হয়েছিল, যারা সংবিধান প্রণেতা ছিল তারা কিন্তু একরকম ভেবেছিলেন যে সংবিধানটাকে এইভাবে একটা ইয়ের মধ্যে থেকে চলতে হবে, এই জিনিস থাকলেই আমাদের দেশটা চলবে। ঠিক যেরকমটা দেশ যখন স্বাধীন হয়েছিল তখন যদি আমরা বলি, তখন ছিল আমাদের ক্লোজ ডোর ইকোনমি, তখন কিন্তু আমাদের ওপেন মার্কেট ইকোনমি ছিল না। কিন্তু যত দিন গিয়েছে ভারত বুঝতে পেরেছে যে ক্লোজ ডোর ইকোনমি দিয়ে বেশি দূর যাওয়া যাবে না, তার জন্য আনতে হবে ওপেন মার্কেট ইকোনমি। আর এই ওপেন মার্কেট ইকোনমি কবে আসলো না 1991-এ,
যখন নরসিংহ রাওয়ের গভর্নমেন্ট ছিল, এবং সেই সময় অর্থমন্ত্রী ছিলেন কে? আমাদের মনমোহন সিং, পরবর্তীকালে যিনি ইউপিএ গভর্নমেন্টের আমলে প্রধানমন্ত্রী হয়েছিলেন, এবং 2014 সাল অবধি তিনি কিন্তু প্রধানমন্ত্রী ছিলেন ভারতের। ইউপিএ 1 এবং ইউপিএ 2 দুটো টার্মে কিন্তু প্রধানমন্ত্রী ছিলেন কিন্তু মনমোহন সিং। এই যে ক্লোজ ডোর ইকোনমি, এই যে ক্লোজ ডোর ইকোনমিকে বাদ দিয়ে আমরা মুক্তবাজার অর্থনীতিকে যখন আমরা আলিঙ্গন করলাম, এই যে পরিবর্তনটা, এই পরিবর্তনটা তো ঘটলো আমাদের দেশে, একটা হিউজ মেজর পরিবর্তন ঘটলো ইকোনমিক দিক থেকে। ঠিক সেরকমই সংবিধানেও কিছু মেজর চেঞ্জেস করা হয়েছে বিভিন্ন সংশোধনের মাধ্যমে। কারণ পরবর্তীতে দেখা গিয়েছে যে সেই চেঞ্জেস গুলো যদি করা হয় তাহলে ভারত অনেক বেশি গণতান্ত্রিকতা প্রতিষ্ঠিত হবে। ভারতের যারা নাগরিক রয়েছে তাদের সোশ্যাল, ইকোনমিক্যাল এবং পলিটিক্যাল দিক থেকেও তাদেরকে অনেক বেশি এগিয়ে নিয়ে যাওয়া যাবে, অনেক বেশি তাদেরকে অনেক বেনিফিটেড করা যাবে। সেই কথাটিকে মাথায় রেখেই সংবিধান সংশোধন কিন্তু করা হলো। এবার যে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট গুলো করা হলো, সেই কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট গুলো সম্পর্কে আমরা কিন্তু আলোচনা করেছি, আলোচনা করব। কিন্তু তার আগে যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে যে সোশ্যাল চেঞ্জেস এর ক্ষেত্রে কি রিফ্লেকশন এনেছিল। সোশ্যাল চেঞ্জেস এর ক্ষেত্রে কি রিফ্লেকশন এনেছিল না, সোশ্যাল চেঞ্জেস এর ক্ষেত্রে বিভিন্ন রকমের রিফ্লেকশন এসেছে। ইকোনমিক্যাল দিক থেকে বিভিন্ন চেঞ্জেস এসেছে এবং পলিটিক্যাল দিক থেকেও কিন্তু বিভিন্ন চেঞ্জেস এসেছে। তো প্রথম যে সংবিধান সংশোধনের পার্ট যেখানে আমাদের আলোচনা করব বা পরীক্ষার খাতায় যখন আমরা লিখবো, তখন আমরা যে অ্যামেন্ডমেন্ট যেগুলো হয়েছে, যেগুলো সোশ্যাল চেঞ্জকে রিফ্লেক্ট করেছে, সেগুলো নিয়ে প্রথমে আমরা আলোচনা করব। সবার প্রথমে যে সোশ্যাল চেঞ্জ মানে যেটা নিয়ে আলোচনা করব, ঠিক আছে, সোশ্যাল চেঞ্জেস নিয়ে আলোচনা করব। এর ফলে প্রথম যেটা হয়েছে সেটা হচ্ছে 103rd অ্যামেন্ডমেন্ট, ঠিক আছে, 103তম অ্যামেন্ডমেন্ট। 103তম অ্যামেন্ডমেন্ট কোনটা, এটা কবে হয়েছিল? এই অ্যামেন্ডমেন্ট হয়েছিল 2019 সালে। এর মাধ্যমে কি হয়েছিল? 10% রিজার্ভেশন দেওয়া হয়েছিল ইডব্লিউএস অর্থাৎ ইকোনমিক্যাল উইকার সেকশনদেরকে কিন্তু দেওয়া হয়েছিল এই সুযোগ সুবিধাটা। এবং কেন দেওয়া হলো এই তাদেরকে এই সুবিধাটা? কারণ এই যে ক্যাটাগরিটা ছিল, এই ক্যাটাগরিটা মেইনলি ছিল জেনারেল ক্যাটাগরি, যারা এসসি, এসটি বা ওবিসি কোনো কিছুর মধ্যেই পড়ে না, কিন্তু জেনারেল হলেও তারা কিন্তু অনেকভাবে অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়া গোষ্ঠী, অর্থনৈতিক দিক থেকে যারা পিছিয়ে রয়েছে, সেই অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়া গোষ্ঠীকে কিছু সুবিধা দেওয়ার জন্য, যাতে তারা অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়ার জন্য যাতে তারা সামাজিকভাবে পুরোপুরিভাবে পিছিয়ে না পড়ে, সেই চিন্তাকে মাথায় রেখে, সেই কথাকে মাথায় রেখেই কিন্তু এই বিষয়টা, এই 10% ইডব্লিউএস এর যে রিজার্ভেশনের ব্যাপারটা কিন্তু চালু করা হলো, এবং এটা করা হলো 2019-এর সময়। এরপরে যে সোশ্যাল চেঞ্জকে মাথায় রেখে আরো একটি অ্যামেন্ডমেন্টস করা হয়েছিল। এই সোশ্যাল চেঞ্জকে মাথায় রেখে আরো একটি অ্যামেন্ডমেন্টস করা হয়েছিল। কি অ্যামেন্ডমেন্টস করা হয়েছে এই সোশ্যাল চেঞ্জকে মাথায় রেখে? সোশ্যাল চেঞ্জকে মাথায় রেখে যেটা করা হলো সেটা হচ্ছে 102 অ্যামেন্ডমেন্ট। এই যে 102 অ্যামেন্ডমেন্ট, এটা করা হয়েছিল 2018 সালে। এটার মাধ্যমে কি করা হয়েছিল? এনসিবিসি যেটা রয়েছে, ঠিক আছে, ন্যাশনাল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস, তাদেরকে ফোকাসে রেখে তাদের জন্য সোশ্যাল জাস্টিসের কথা বলা হলো। ঠিক এরকম ভাবে আরো একটা বিষয় আসলো, সেটা হচ্ছে 85th অ্যামেন্ডমেন্ট। 85th অ্যামেন্ডমেন্ট কি? 85th অ্যামেন্ডমেন্ট হচ্ছে, এই 85th অ্যামেন্ডমেন্টে করা হয়েছিল 2001 সালে, এবং এই 2001 সালে 85th অ্যামেন্ডমেন্টের মাধ্যমে বলা হলো যে যারা এসসি এসটি সম্প্রদায়ভুক্ত, যারা তপশিলি এবং তপশিলি উপজাতি সম্প্রদায়ভুক্ত মানুষজন রয়েছে, তাদেরকে কিছু সুবিধা দিতে হবে। কিসের সুবিধা দিতে হবে না? প্রমোশন রিলেটেড সুবিধা। অর্থাৎ তারা যে সরকারি চাকরি করছে, সেই সরকারি চাকরিতে তাদেরকে কিন্তু আরো সুবিধা দিতে হবে, তাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে, তাদেরকে আরো মানে সোশ্যালি যাতে তারা মনে না করে যে তারা পিছিয়ে রয়েছে বা তারা শোষিত হচ্ছে বা তারা কোন রকম ভাবে ডিপ্রাইভড হচ্ছে, যাতে এটা তাদের মাথায় না আসে,
সেই জন্য এই তাদেরকে আরো সুযোগ সুবিধা দেওয়ার জন্য 85th অ্যামেন্ডমেন্ট করা হলো এবং তাতে এসসি এসটিদের প্রমোশনে আরো এগিয়ে দেওয়া হলো, যে যারা এসসি এসটি সম্প্রদায়ভুক্ত থাকবে প্রমোশনের ব্যাপারে তারা অন্য যে কাস্ট রয়েছে তাদের থেকে কিন্তু স্পেশাল প্রিভিলেজ পাবে। এরপর যেটা আলোচনা করব সেটা হচ্ছে 86th অ্যামেন্ডমেন্ট। 86th অ্যামেন্ডমেন্ট কোনটা? 86th অ্যামেন্ডমেন্ট হচ্ছে 2002 সালে যেটা করা হয়েছিল। এই 86th অ্যামেন্ডমেন্টের মাধ্যমে কি হয়েছিল? এই 86th অ্যামেন্ডমেন্টের মাধ্যমে যেটা হয়েছিল সেটা হচ্ছে রাইট টু এডুকেশন। রাইট টু এডুকেশন, এই রাইট টু এডুকেশনের দরকার হয়ে পড়লো কেন? যখন আমাদের দেশ প্রথম স্বাধীন হলো, সেই দেশ যখন স্বাধীন হয়েছিল তখন কিন্তু এই রাইট টু এডুকেশনের ব্যাপার কিন্তু ছিল না, অর্থাৎ সবার জন্য কিন্তু শিক্ষা ছিল না। এই রাইট টু এডুকেশনের মাধ্যমে বলা হলো কি 6 থেকে 14 বছর বয়সে যারা বাচ্চা রয়েছে প্রত্যেকের জন্য অবৈতনিক বাধ্যতামূলক শিক্ষা প্রদানের ব্যবস্থা করতে হবে, যাতে তারা প্রত্যেকে শিক্ষার আলোয় আসতে পারে এবং শিক্ষাকে শিক্ষার আলোয় এসে তাদের যাতে শিক্ষাগত দিক থেকে মান উন্নয়ন ঘটতে পারে, সেই কথাকে মাথায় রেখে কিন্তু রাইট টু এডুকেশন অ্যাক্টকে আনা হলো 2002-তে 86 অ্যামেন্ডমেন্টের মাধ্যমে। এবং এই যে ইকোনমিক্যাল যে চেঞ্জেস গুলো করা হলো, ইকোনমিক্যাল চেঞ্জেস গুলোর পরে আরো যে বিষয়টা গুলোর উপর জোর দেওয়া হলো সেটা হচ্ছে ইকোনমিক্যাল চেঞ্জ। অর্থাৎ একটা দেশ শুধু যে সোশ্যালি চেঞ্জ হলেই যে দেশটা এগিয়ে যাবে তা নয়, সেই দেশটাকে চেঞ্জেস করতে গেলে ইকোনমিক্যাল চেঞ্জেসও কিন্তু খুব ভীষণভাবে দরকার। সেই ইকোনমিক্যাল চেঞ্জেসকে মাথায় রেখে যে জিনিসটা করা হলো সেটা হচ্ছে 101 ফার্স্ট অ্যামেন্ডমেন্ট যেটা ছিল। 101 ফার্স্ট অ্যামেন্ডমেন্টের মাধ্যমে কি আসলো? জিএসটি। আমরা সবাই এটার সাথে পরিচিত, যার হচ্ছে গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স যেটাকে বলা হয়ে থাকে। এটা কবে এসেছিল? 2016 সালে। কেন করা হলো জিএসটি? জিএসটি করা হলো একটাই কারণে, যে ন্যাশনাল আমাদের যে মার্কেট রয়েছে সেই যে মার্কেটে শুধুমাত্র একটাই সিঙ্গেল ট্যাক্সের ব্যবস্থা করা হবে। আগে যেমন ছিল ভ্যাট, এই ধরনের যে ট্যাক্সের যে ব্যবস্থাগুলো ছিল, আলাদা করে যে ট্যাক্স গুলো দেওয়া হতো, যেমন সিজিএসটি, এসজিএসটি, এই যে ট্যাক্সের যে আগে ছিল না, এখন কি হয়েছে পুরোটাকে নিয়ে একটা জিএসটি বানিয়ে দেওয়া হয়েছে। এর মধ্যে একটা পার্ট থাকে যেটা বললাম সিজিএসটি, যেটা থাকে সেন্ট্রালের, আর একটা পার্ট থাকে হচ্ছে স্টেটের, যেটা হচ্ছে এসজিএসটি। দুটো মিলিয়েই কিন্তু জিএসটি আনা হলো। এই জিএসটি কে আনা হলো একটাই অর্থে, একটাই কারণে, ইকোনমিক্যাল যে চেঞ্জেস গুলো হচ্ছে সেই চেঞ্জেস গুলোর সাথে মানিয়ে নেওয়ার জন্য, সেই চেঞ্জেস গুলোকে আরো সুন্দরভাবে আমরা যাতে মোকাবিলা করতে পারি তার জন্য। ঠিক এইরকমই আর একটা হয়েছিল, সেটা হচ্ছে 97th অ্যামেন্ডমেন্ট। 97th অ্যামেন্ডমেন্ট কেন করা হলো? 97th অ্যামেন্ডমেন্ট এখানে বলা হলো, এখানে প্রমোট করা হলো কাকে না, কোঅপারেটিভ সোসাইটিকে। কোঅপারেটিভ সোসাইটিকে এখানে কিন্তু প্রমোট করা হলো, এবং কিসের জন্য? যাতে ইকোনমিক্যাল গ্রোথ আসে, সেই জন্য ইকোনমিক্যাল গ্রোথের কথাকে মাথায় রেখে কিন্তু এই কোঅপারেটিভ যে সোসাইটি আছে সেই কোঅপারেটিভ সোসাইটিকে কিন্তু ইন্ট্রোডিউস করা হলো। এটা কবে করা হয়েছিল? 97th অ্যামেন্ডমেন্টটা এটা করা হয়েছিল কিন্তু 2011-তে। এরপর আরেকটা যেটা অ্যামেন্ডমেন্ট হয়েছিল সেটা হচ্ছে 44th অ্যামেন্ডমেন্ট। এই 44th অ্যামেন্ডমেন্টটা কবে হয় না, এটা হয় হচ্ছে 1978-এ। এটা মেইন যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের আগে সংবিধানে যেটা ছিল সেটা হচ্ছে আমাদের সংবিধানে কিন্তু সম্পত্তির অধিকার ছিল। এই সম্পত্তির অধিকারটা কোথায় ছিল? ভারতের মৌলিক অধিকারের আর্টিকেল 31A-তে। তাহলে এবার মনে হতে পারে এই আর্টিকেল 31A থেকে এটাকে বাদ দেওয়ার কারণটা কি থাকলো? এটা বাদ দেওয়ার একটাই কারণ ছিল, যদি সম্পত্তির অধিকার মৌলিক অধিকারে থাকে তাহলে সেক্ষেত্রে রাষ্ট্র চাইলেও অনেক জমি অধিগ্রহণ করতে পারবে না, অনেক জমি তারা নিয়ে তাদের উন্নয়নমূলক কাজ করতে পারবে না। যেমন অনেক মেট্রো লাইন হচ্ছে, সেখান থেকে আজকে যদি সম্পত্তির অধিকার থাকতো তাহলে কি হতো, এই যে মেট্রো লাইন করার জন্য যে বিভিন্ন
জমি নেওয়া হয়েছে, বিভিন্ন জমি অধিগ্রহণ করা হয়েছে, সেগুলো করা আরো ইম্পসিবল হয়ে যেত। কারণ সম্পত্তির অধিকার যেহেতু মৌলিক অধিকার, তাই যে কেউ সুপ্রিম কোর্ট বা হাইকোর্টে গিয়ে বলবে যে স্টেট আমার মৌলিক অধিকারকে হরণ করার চেষ্টা করছে। তো সেক্ষেত্রে একটা স্টেটের পক্ষে কাজ উন্নয়নকে এগিয়ে নিয়ে যাওয়া ভীষণ সমস্যাবহুল হয়ে যাবে। তো সেই কথাকে মাথায় রেখে, সেই চিন্তাকে মাথায় রেখে যারা পরবর্তীতে কি করলো না 44th অ্যামেন্ডমেন্টের মাধ্যমে 1978-এ সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে সরিয়ে দিল। সরিয়ে দিয়ে নর্মাল ওটাকে এখন আইনি অধিকার হিসেবে রেখে দেওয়া হয়েছে, রয়েছে, তবে আইনি অধিকার হিসেবে রয়েছে, মৌলিক অধিকার হিসেবে নয়। এই যে চেঞ্জেসটা করা হলো, এই চেঞ্জেসটা করার ফলে কি হলো, রাষ্ট্রের পক্ষে যে কোনো জায়গাকে অকুপাই করা, যে কোনো জমিকে অকুপাই করা অনেক বেশি সহজসাধ্য হয়ে গেল, এবং সেটা সোশ্যাল চেঞ্জেসের ক্ষেত্রে অনেক বেশি হেল্প করলো। এই এই যে আমরা 3টে অ্যামেন্ডমেন্টস আমরা এই মুহূর্তে আলোচনা করলাম, এগুলো মূলত ইকোনমিক্যাল যে চ্যালেঞ্জেস গুলো এসেছিল সেগুলোকে মোকাবিলা করার জন্য কিন্তু করা হয়েছিল। পরবর্তীতে যেটা আলোচনা করব সেটা হচ্ছে পলিটিক্যাল চেঞ্জেস। তাহলে আমরা কি কি আলোচনা করলাম একটু আমরা রিকল করি। তাহলে আমরা আলোচনা করলাম প্রথমে হচ্ছে সেটা হচ্ছে সোশ্যাল। তারপর সোশ্যাল আলোচনা হলো। সোশ্যাল আলোচনা করতে গিয়ে দেখলাম যে শুধু সমাজ বা সোশ্যাল আলোচনা করলেই সবটা হয়ে যাবে না, আলোচনা করতে হবে আমাকে কি নিয়ে, ইকোনমি নিয়ে, কারণ ইকোনমি একটা বিশাল বড় ফ্যাক্টর একটা দেশের ক্ষেত্রে। তারপর দেখলাম যে শুধু ইকোনমি দিয়ে হবে না, পলিটিক্যাল দিক থেকেও সমস্ত কিছু চেঞ্জেস হয়েছে। কারণ স্বাধীনতার পর ভারতে এক ধরনের মানে পলিটিক্যাল ব্যবস্থা ছিল, বর্তমানে সেই পলিটিক্যাল বিষয়টা অনেক চেঞ্জেস হয়েছে। আমরা জানি যে 1967 পর্যন্ত একদম একচ্ছত্রভাবে ভারতের জাতীয় কংগ্রেস ক্ষমতায় ছিল। তারপর আস্তে আস্তে কংগ্রেসের ভাঙন হয়েছে, বিভিন্ন আঞ্চলিক দল এসেছে, একটা বহুদলীয় ব্যবস্থা গড়ে উঠেছে। তার মানে কি হয়েছে, পলিটিক্যাল বিষয়টা পুরোপুরি ভাবে চেঞ্জেস হয়েছে, তার কাঠামোটার পরিবর্তন ঘটেছে। তাহলে পলিটিক্যাল যে চ্যালেঞ্জেস গুলো আসছে, এই যে পলিটিক্যাল চ্যালেঞ্জেস গুলো আসছে, এই চ্যালেঞ্জ গুলোকে কিন্তু আমাদের ফেস করতে হচ্ছিল। এই পলিটিক্যাল চ্যালেঞ্জেস গুলোকে মোকাবিলা করার জন্য কিন্তু আমরা প্রথম যেটা মানে আমরা অনেক অ্যামেন্ডমেন্টস করেছি, তার মধ্যে সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে 106 অ্যামেন্ডমেন্ট। এই অ্যামেন্ডমেন্টটা করা হয়েছে কিন্তু 2023-এ। মূলত আমাদের ভারতে ইতিমধ্যে 106টি মানে সংবিধান সংশোধন হয়েছে, এবং সর্বশেষ সংশোধনটা কিন্তু 2023 সালে হয়েছে। এটা কি বলা হয়েছে, এখানে বলা হয়েছে 1/3 সিট রিজার্ভেশনের কথা বলা হয়েছে। কাদের রিজার্ভেশনের কথা বলা হয়েছে? রিজার্ভেশনের কথা বলা হয়েছে মহিলাদের। কোন কোন ক্ষেত্রে? মহিলাদেরকে মানে লেজিসলেচারে সুবিধা দেওয়ার জন্য, যাতে মহিলারা লেজিসলেচারের দিক থেকে একটা সুবিধা পায়, মানে তারা যাতে এগিয়ে আসে, তারা যাতে নিজেদেরকে ডিপ্রাইভ বলে মনে না করে, সেই জন্য কিন্তু আমাদের যে লোকসভা ইলেকশন, আমাদের যে বিধানসভা ইলেকশন, সেই সমস্ত ইলেকশনে কিন্তু যে আসন রয়েছে সেই আসনে কিন্তু মহিলাদের রিপ্রেজেন্টেশন 1/3 করার কথা কিন্তু বলা হয়েছে, এবং সেটা কিন্তু অ্যামেন্ডমেন্টের মাধ্যমে সিদ্ধ হয়ে গিয়েছে। এবং সেই সঙ্গে এটা করার মেইন কারণ কি ছিল? এটার মেইন কারণ ছিল হচ্ছে জেন্ডার ইকুয়ালিটি। জেন্ডার ইকুয়ালিটিকে প্রমোট করা, জেন্ডার ইকুয়ালিটিকে প্রমোট করাই ছিল কিন্তু মেইন উদ্দেশ্য। এছাড়া যেটা করেছিল সেটা হচ্ছে 70, আর একটা যেটা আলোচনা করব সেটা হচ্ছে 73rd, আর একটা হচ্ছে 74th। আমরা জানি, খুব পরিচিত আমরা এই দুটো অ্যামেন্ডমেন্টের সাথে। এই 73rd অ্যামেন্ডমেন্ট কি, এটা কবে করা হলো না 73rd আর 74th, এটা হলো হচ্ছে 1992-তে এই অ্যামেন্ডমেন্টটা করা হলো। 73rd এর মাধ্যমে কি আসলো? পঞ্চায়েত। 74th এর মাধ্যমে আসলো হচ্ছে পৌরসভা। ঠিক আছে, কি করা হলো 73rd অ্যামেন্ডমেন্টের মাধ্যমে পঞ্চায়েতকে এবং 74th এর মাধ্যমে পৌরসভাকে শক্তিশালী করা হলো। উদ্দেশ্য কি ছিল? শুধু যে অ্যামেন্ডমেন্টটা করে দিল তা না, এই প্রতিটা যে অ্যামেন্ডমেন্ট হয়েছে, প্রতিটা অ্যামেন্ডমেন্টের পিছনে কিন্তু একটা করে উদ্দেশ্য রয়েছে। কি উদ্দেশ্য রয়েছে? উদ্দেশ্য হচ্ছে গ্রাসরুট যে ডেমোক্রেসি রয়েছে তাকে শক্তিশালী করা।
এই গ্রাসরুট ডেমোক্রেসিকে শক্তিশালী করার মেইন বিষয়টা হচ্ছে ক্ষমতার বিকেন্দ্রীকরণ, অর্থাৎ ক্ষমতাটা কোনোভাবে সেন্ট্রালাইজড না রাখা, ক্ষমতাটাকে ডিসেন্ট্রালাইজড করা। অর্থাৎ যদি আজকে পঞ্চায়েত বা পৌরসভা না থাকতো, তাদেরকে যে কোনো কাজের জন্য, যে কোনো সিদ্ধান্তের জন্য তাদেরকে কার উপর নির্ভর করতে হতো? তাদেরকে রাজ্য সরকারের উপর নির্ভর করতে হতো। কিন্তু যখন পঞ্চায়েত বা পৌরসভার মতো একটি সংস্থা রয়েছে, তখন কি হলো, অনেক ক্ষেত্রে কিন্তু অনেক সুবিধা হলো। সুবিধা হলো এই যে সবাই আমরা কেউ না কেউ কোনো পঞ্চায়েত বা পৌরসভা এলাকায় থাকি, সেই এলাকায় হয়তো কোনো রাস্তা তৈরি করতে হবে। এখন সামান্য একটা রাস্তা বা একটা সামান্য পাকা ড্রেন তৈরি করার জন্য যদি এখন রাজ্য সরকারের অনুমতির জন্য অপেক্ষা করতে হয়, তাহলে সেই কাজটা কোনোভাবেই পসিবল হবে না করা। সেই জন্য মানে গ্রাসরুট ডেমোক্রেসি যেটা রয়েছে সেটাকে প্রমোট করার জন্য এবং ক্ষমতাকে বিকেন্দ্রীভূত করার জন্য 73rd এবং 74th অ্যামেন্ডমেন্ট কিন্তু করা হয়েছিল 1992-তে। এছাড়া আরেকটা যে অ্যামেন্ডমেন্ট নিয়ে আমরা আলোচনা করব, এই দুটো তো আমরা আলোচনা করলাম, আরেকটা যে অ্যামেন্ডমেন্টটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে 91st অ্যামেন্ডমেন্ট। 91st অ্যামেন্ডমেন্টের মাধ্যমে আমরা কি বললো আমাদের, লিমিটেড সাইজ অফ মিনিস্ট্রিজ, অর্থাৎ মেইন বিষয়টা হচ্ছে 15% বেশি হবে না। এই 15%টা কি? এই 15%টা হচ্ছে আমাদের যে লোকসভা রয়েছে এবং আমাদের যে বিধানসভা রয়েছে, আমাদের যে অর্থাৎ আমাদের যে আইনসভা রয়েছে এবং আইনসভার যে নিম্নকক্ষ, সেই নিম্নকক্ষ থেকে, সেই নিম্নকক্ষের যতজন সদস্য রয়েছে সেই সদস্যের থেকে, সেই যে সদস্য, সেই সদস্যর থেকে 15%-এর বেশি সদস্য নিয়ে কখনো কিন্তু মন্ত্রী পরিষদ তৈরি করা যাবে না। অর্থাৎ মন্ত্রী পরিষদে বেশি জন চলে গেল এবং সেক্ষেত্রে মানে 15%-এর এই নীতিকে মানা হলো না, সেটা কিন্তু করা যাবে না। অর্থাৎ 15%-এর মানে মানে লোকসভা বা বিধানসভাতে যারা ইলেক্টেড হয়ে আসছেন, তা সেই ইলেক্টেড পার্সনদের মধ্যে থেকেই যারা মন্ত্রী পরিষদে যাচ্ছেন বা মন্ত্রী নির্বাচিত হচ্ছেন, সেক্ষেত্রে এই 15%-এর বিষয়টাকে কিন্তু মাথায় রাখতে হচ্ছে। এবং এটার মাধ্যমে কি করা হলো, লিমিটেড সাইজ অফ মিনিস্ট্রিজ, মিনিস্ট্রি একটা বিশাল অনেক জনকে নিয়ে একটা মিনিস্ট্রি বাড়িয়ে দিলাম, সেই জিনিসটাকে এরা প্রমোট না যাতে না হয় তার জন্য এরা কি করলো, লিমিটেড সাইজ অফ মিনিস্ট্রিজ, লিমিটেড সাইজ অফ মিনিস্ট্রিজ কিন্তু কথা বলা হলো। এবং এটা করার কারণ কি ছিল, এটা এনশিওর করলো এফিশিয়েন্ট গভর্নেন্স, আরো যাতে প্রশাসনিক ব্যবস্থা বা শাসন ব্যবস্থা যাতে আরো বেশি পরিমাণে এফিশিয়েন্ট হয়, আরো বেশি পরিমাণে আরো ভালোভাবে আরো সুন্দর করে যদি আমরা আমাদের মিনিস্ট্রিকে বা আমাদের শাসন ব্যবস্থা গভর্নেন্সকে চালাতে চাই, সেক্ষেত্রে এই 15%-এর যে বিষয়টা আছে এটা বললাম যে বিধানসভা এবং লোকসভাতে কখনোই কিন্তু এই 15%-এর যে ইস্যুটা আছে এটাকে কিন্তু ক্রস করা যাবে না। অর্থাৎ একটা বিশাল একটা মন্ত্রিসভার সাইজ কিন্তু কোনোভাবে বানিয়ে দেওয়া যাবে না। এইগুলো তো গেল যে পলিটিক্যাল চেঞ্জেস গেল, ইকোনমিক্যাল চেঞ্জেস গেল এবং সোশ্যাল চেঞ্জেস গেল। এরপরে কোশ্চেনের যেটা সেকেন্ড পার্ট ছিল, কোশ্চেনের সেকেন্ড পার্ট কি ছিল না, 91st অ্যামেন্ডমেন্ট, সরি কোশ্চেনের যে লাস্ট পার্টটা ছিল সেটা হচ্ছে গ্লোবাল বেস্ট প্র্যাকটিসেস। গ্লোবাল বেস্ট প্র্যাকটিসেস গুলো আমাদেরকে আলোচনা করতে বলেছে। মূলত এটা আলোচনা করতে বলেছে এই কারণে, আমাদের দেশের সংবিধান কিন্তু ইতিমধ্যে অনেক দেশের সংবিধান থেকে বিভিন্ন জিনিসপত্র নিয়ে তৈরি হয়েছে। সেই কারণে আমরা যখন অন্য দেশের সংবিধান থেকে অনুপ্রাণিত হয়েছি, তাদের থেকে অনেক জিনিস অ্যাডাপ্ট করেছি, তখন তাদের যদি বেসিক কিছু জিনিস যদি আমরা তাদের যে অ্যামেন্ডমেন্টস এর মাধ্যমে নতুন এসেছে সেগুলোকে যদি আমরা অ্যাডাপ্টেশন করি, তাহলে আমাদের গভর্নেন্সটা কিন্তু আরো ভালো হবে, আমাদের সরকার আরো ভালোভাবে চলবে এবং ডেমোক্রেসি আরো ভালোভাবে সুপ্রতিষ্ঠিত হবে। সেক্ষেত্রে যদি আমাদের আলোচনা করতে হয়, আমরা খুব ছোট করে কয়েকটা আলোচনা করব। প্রথম যেটা গ্লোবাল প্র্যাকটিসের মধ্যে আমরা আলোচনা করব, গ্লোবালের মধ্যে আলোচনা করব আমরা ইন্ডিপেন্ডেন্ট রিভিউ বডিজ। ইন্ডিপেন্ডেন্ট রিভিউ বডিজ
এটা হচ্ছে মূলত ইউকের মডেল। ইউকেতে কি করা হয়, একটা ইন্ডিপেন্ডেন্ট রিভিউ বডি রয়েছে, অর্থাৎ তারা যে অ্যামেন্ডমেন্ট গুলো করছে সেই অ্যামেন্ডমেন্ট গুলো আদৌ যুক্তিসঙ্গত কিনা বা আদৌ সাংবিধানিক বা আইনানুগ কিনা সেইটাকে মানে বিচার বিবেচনা করার জন্য বা রিভিউ করার জন্য একটা সম্পূর্ণ স্বাধীন একটা সংস্থা রয়েছে, যেটা কিন্তু ইউকেতে রয়েছে। এটা কিন্তু অন্য কোনো দেশে নেই। আর একটা যেটা যদি আলোচনা করতে হয় সেটা হচ্ছে লিমিটেড অ্যামেন্ডমেন্ট ফ্রিকোয়েন্সি। লিমিটেড অ্যামেন্ডমেন্ট ফ্রিকোয়েন্সি, এটা কোথাকার, এটা হচ্ছে ফ্রান্সে। ঠিক আছে, ফ্রান্সের থেকে আমরা নিতে পারি এই জিনিসটা। এটা নেওয়ার কারণ হচ্ছে একটা অ্যামেন্ডমেন্ট হলো, সেই অ্যামেন্ডমেন্টটা হওয়ার সময় একটা গভর্নমেন্ট ছিল, তারা একটা জিনিস মাথায় রেখে, তারা একটা জিনিস ভেবে তারা এই অ্যামেন্ডমেন্টটা করেছিল। কিন্তু দেখা গেল সরকার চেঞ্জ হয়ে গেল ঠিক তার পরের বছর। সরকার চেঞ্জ হয়ে যাওয়ার পর তারা মনে করলো এই আগের সরকার যে অ্যামেন্ডমেন্ট করেছে সেটা কোনো দরকার নেই, আমরা এটাকে অদল বদল করে দেবো, আমরা এটাকে পাল্টাবো। এই যে একটা হলো একটা অ্যামেন্ডমেন্ট হওয়ার কিছুদিনের মধ্যে যে আবার আর একটা অ্যামেন্ডমেন্টের যে করার যে একটা ভাবনা চিন্তা, এটাকে যদি কমানো যায়, এবং এই যে অ্যামেন্ডমেন্টের এই যে দুটো অ্যামেন্ডমেন্টের মধ্যে হয়তো 1 বছরের ডিফারেন্স বা হয়তো কয়েক মাসের ডিফারেন্স, এই জিনিসটাকে কিন্তু যদি আমরা লিমিটেড করতে পারি, যেটা ফ্রান্সে রয়েছে, সেটা যদি আমরা সেই জিনিসগুলোকে আমরা অ্যাডপ্ট করতে পারলে কিন্তু সেটা আমাদের দেশের জন্য কিন্তু আরো ভালো হবে। এরকমই আমরা আরো নিতে পারি পাবলিক রেফারেন্ডামস, যেটা আমরা আয়ারল্যান্ড থেকে নিতে পারি। এছাড়া হায়ার মেজরিটি নিতে পারি আমরা ইউএসএ থেকে। এরকম বিভিন্ন দেশ থেকে আমরা বিভিন্ন জিনিস নিতে পারি, যেগুলো আমাদের অ্যামেন্ডমেন্টের মাধ্যমে যদি আমরা অ্যাড অন করি তাহলে আমাদের সংবিধান আরো বেশি বর্তমান সময় যেটা চলছে তার সাথে অনেক বেশি অ্যাডজাস্টেবল হবে। এই ছিল তোমাদের আজকের ভিডিওর টোটাল কনসেপচুয়াল এবং ক্রিটিক্যাল আলোচনা। আশা করছি তোমাদের ভিডিওগুলি ভালো লাগছে। যদি ভিডিওগুলি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওগুলি প্রথম থেকে শেষ অবধি দেখবে, এবং তার সাথে তোমাদের যদি কোনো রকম কোনো সাজেশন থাকে অবশ্যই তোমরা কিন্তু তোমাদের কমেন্ট বক্সে জানাবে। তাই আমাদের চ্যানেলের ভিডিওগুলো পেতে গেলে কিন্তু আমাদের চ্যানেলটিকে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব কিন্তু মাস্ট। চলো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। আজকের জন্য এটুকুই।